আসসালামু আলাইকুম। আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই আগস্টে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনমনে আস্থার প্রতীক হিসেবে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগদানের সুযোগ পাওয়ায় আনন্দ এবং গর্ববোধ হওয়ার কথাও জানান ডক্টর ইউনূস। রিপোর্ট করছেন ইমরুল আহসান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে দীর্ঘ 12 বছর পর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেগম জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপস্থিতি আনন্দ গর্বের উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম জিয়াকে আনতে পেরে তারা আনন্দিত। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসার দাবিদার। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জের খোলা আকাশের মাঠে ঘুরে ঘুরে সবার সাথে হাত মিলিয়ে কথা বলেন তিনি। কুশল বিনিময় করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। পাশাপাশি সোফায় বসেন ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া। দুজনে ছিলেন হাস্যোজ্জ্বল, কথা বলেন বেশ কিছুক্ষণ। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 6.5 বছর পর প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানগণও শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঢাকা সেনানিবাসে উপস্থিত শিক্ষা অনির্বাণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 বাহিনীর পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ 71 শহীদ সশস্ত্র বাহিনীর 20 সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়তে বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, আমরা সবাই সমান।
প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সিইসি এবং নতুন কমিশনারদেরকেও নিয়োগ দেন। এর মধ্য দিয়ে বহু প্রত্যাশিত নতুন নির্বাচন কমিশন গঠিত হল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করতে চান নতুন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ এবং বিগত 3টি জাতীয় নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার পর ভোটারদের ভোট কেন্দ্রে ফেরানোটা একটা নতুন চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। সেই সাথে অতি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন আয়োজনের পক্ষে মতামত তার। নতুন নির্বাচন কমিশনার হিসেবে প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের কাছে সব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তার বক্তব্যে উঠে আসে সামনের দিনগুলোর নানা চ্যালেঞ্জের কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব এবং সবার সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ কামিয়াব হব, সে কনফিডেন্স আমার আছে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে পরিচালিত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নতুন সিইসি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করবে নতুন কমিশন। মানুষ তো জানে সবাই কি হয়েছে, 14টা জানেন, 153টা আনকনটেস্টেড হয়ে গেছে। 18টা দেখেন যে সবাই বলেন যে আপনারাই তো বলেন যে রাতে ভোট হয়ে গেছে, তাই না? 24টা কি আপনারাই বলেন কি দামি নির্বাচন, আমি নির্বাচন, এই ধরনের নিত্য নতুন টার্ম বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে। তো এই জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। আমি যখন টেলিভিশনে দেখি মানুষ নিশ্চিন্তে ভোটের সেন্টারে যাচ্ছে, ইচ্ছা মতো ভোটটা দিচ্ছে, সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলোই গুণমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো করে এদিকে আর না। কিন্তু এখন তো সেরকম না, এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এর চাইতে বড় অ্যাসেট আর কি? তাদেরই তো দাবি, তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন। নির্বাচন কেন্দ্রিক অতি প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচনের সময় ঘোষণা করা হবে বলে জানান এএমএম নাসির উদ্দিন। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে, সেই রিফর্মসগুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করবো, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয়, তো ওগুলো দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করবো। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নিশ্চয়তা দিয়ে এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান নতুন প্রধান নির্বাচন কমিশনার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সূচনা এবং বেগম জিয়ার ত্যাগকে স্বীকৃতি দেয়ায় ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকেও তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন।
ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালী, বছিলা সহ বেশ কিছু এলাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ এবং অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা গাড়িতে ভাঙচুর চালায়, ইটপাটকেল নিক্ষেপ করে। রেললাইন অবরোধ করে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল। 6 ঘন্টা পর মহাখালীতে যান চলাচল স্বাভাবিক হয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মহাখালী এলাকায় সড়কে যানবাহন চলাচল বন্ধ করতে এভাবেই ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে অটোরিকশা চালকদের অবরোধে এই উত্তেজনার সূত্রপাত। মহাখালী রেল লাইনে অটোরিকশা রেখে ট্রেন চলাচলে অবরোধ সৃষ্টি করে কয়েক হাজার অটোরিকশা চালক। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। বিক্ষোভকারীরা মহাখালী হয়ে উত্তরা বনানী সড়ক বন্ধ করে দিলে শাহবাগ থেকে উত্তরার সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছে, ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে তাদের আন্দোলন। মহল্লাতেই মারবো খ্যাপ, কিন্তু আমরা মেন রোডে উঠবো না, মেন রোডে ক্রসিং পার হইতে দিতে হবে। তাছাড়া আমার কোনো দাবি নেই, আমরা গরিব মানুষ, আমরা পেটে ভাত চাই। আমি 1,20,000 টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি, সেই গাড়িগুলো একটু বন্ধ করে দিবে। তুই যে বন্ধ করে দে, আমার সংসারে কিন্তু হাল ধরার মতো কেউ নাই। আমার একটা আছে, আমি ঋণ করে কিনছি কিস্তির টাকা তুলা, এখন হঠাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেয় আমার অবস্থা কি হবে? কিস্তির কোট টাকা কই দেবো, সংসার চালাবো কই থেকে? এদিকে আগারগাঁও, মোহাম্মদপুর ও বছিলা এলাকায়ও বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো মিরপুর ও মোহাম্মদপুর সড়কে। তবে শেওড়াপাড়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ঢাকার সাথে দেশের সব জেলার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর রেল স্টেশনে আটকা পড়ে হাজার হাজার ট্রেন যাত্রী। তাদের জানা নেই তারা আদৌ গন্তব্যে যেতে পারবেন কিনা। ওই অটোরিকশাদের আন্দোলনের কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়েরা বলতেছে যে রাস্তা নিরাপদ হলে তারপর আমাদেরকে ঘোষণা দিবে, আমরা অপেক্ষা করার জন্য। গন্ডগোল থামলে তারপরে ছাড়বে। মানে আমি তো আসছি সকালে ভাই, আজকে এবার ব্যাক করতে চাইছিলাম, আমি জরুরি অবস্থা একটা কাজে যাচ্ছি ভাই। তবে ট্রেন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে ভারতের সাথে এফওসি বৈঠক আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তৌফিক হাসান বলেন, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে। সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পেলে সে অনুযায়ী কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কোনো পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। আমরাও যা দেখছি যে পত্রিকার মাধ্যমে, যেমন যে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, বা সেরকম তো আলাদা একটা সেক্টর আছে, বাট সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়। বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। পাওয়া মাত্রই কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি এক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসন নিয়ন্ত্রণ অভিযান শুরু হবে 20 জানুয়ারির পর। শপথ নেওয়ার আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য অ্যাকশন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্রের ব্যুরো প্রধান ফরিদ আলম। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ট্রাম্প তার প্রশাসন সাজাতে শুরু করেছেন। বিশেষ করে অভিবাসন নিয়ন্ত্রণ করতে দায়িত্ব গ্রহণের সাথে সাথে কঠোর পদক্ষেপ নিতে চান তিনি। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া সহ বৈধরা যেসব সুযোগ সুবিধা পেয়ে আসছেন তাও নিয়ন্ত্রণ করতে চান তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী নীতির প্রতিবাদে এরই মধ্যে একাধিক বিক্ষোভ সমাবেশ হয়েছে। 20 জানুয়ারি তার শপথের পর অভিবাসীরা নানা চাপের মধ্যে পড়ার আতঙ্কে রয়েছেন। আইনজীবীদের পরামর্শ, কাগজপত্রের সমস্যা থাকলে বিচলিত না হয়ে বরং দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প উনি কখনো কোনো কথাই কিন্তু গোপন করেননি যে উনি ইমিগ্রেশনের যে বর্তমান অবস্থা আছে সেটা বৈধভাবে যারা এসছেন অথবা যারা অবৈধভাবে এসছেন তাদের সবার ক্ষেত্রেই কিন্তু ওনার
চিন্তা হলো যে এটাকে নিয়ন্ত্রিত করা। বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে আসা বা অবৈধভাবে বসবাসকারীদের বহিষ্কারের জন্য সেনাবাহিনী দিয়ে দেশজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি। এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান না থাকলেও এই সংখ্যা 5 লাখেরও বেশি বলে ধারণা করা হয়। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি কাগজপত্রবিহীন রয়েছেন সেই তথ্য কোনো সংস্থা বা সরকারের কাছে নেই। কিন্তু তারপরও ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণ অভিযানে অনেক বাংলাদেশি বিতাড়িত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে কাঠালিয়ার বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শাহিদ শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতরাতে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম বাদী হয়ে শাহজাহান ওমর সহ 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। সকালে বাড়ি এবং ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ করতে যান শাহজাহান ওমর। তখন কাঠালিয়া থানার ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার রাতে উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবনে হামলা এবং ভাঙচুর করা হয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে দিয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রাজধানী বিএসএল ভবনের সামনে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় সার্জিস আলম আহ্বান জানান কারো মাধ্যমে প্রভাবিত না হয়ে মামলা না করার জন্য। আহতদের আইডি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান শহীদ ও আহতদের তালিকা যাচাই করে 31 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। আহতদের 3 লাখ টাকা সহায়তা সহ প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলেও জানানো হয়। একটি নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের কিছু ব্যক্তিবর্গ শহীদ পরিবারকে কিছুটা বাধ্য করে কিংবা বিভিন্নভাবে প্ররোচিত করে তাদেরকে দিয়ে মামলা দেওয়ানোর ব্যবস্থা করছেন। আমার যারা শহীদ পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অনুগ্রহ করে কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়ে কোনো মামলা না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে হওয়া 5টি মামলা এবং রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া একটি মানহানি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। গত 24 অক্টোবর বিচারপতি AK আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আজ আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। মানহানির মামলার বিষয়ে আদালত তার আদেশে বলেছেন মামলাটি করা হয়েছিল ডক্টর ইউনূসকে হয়রানি করা এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিল বাদী। শ্রম আদালতের মামলাগুলো ঢাকার 3য় শ্রম আদালতে বিচারাধীন ছিল। এ মামলার ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও আদেশে উল্লেখ করে আদালত সে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। এই প্রত্যেকটা মামলায় কিন্তু আমি রুল এবং স্থগিতাদেশ 5 আগস্টের আগে পেয়েছি। সুতরাং মামলাগুলোর মেরিট না থাকলে পরে সে সময় হাইকোর্ট বিভাগ রুল বা স্থগিতাদেশ দিত না। দেখেন, মামলাগুলো শুনানি অন্তে হাইকোর্ট বিভাগের একটা ডিভিশন বেঞ্চ কোয়াশ করেছে। সুতরাং আমি মনে করি মামলায় মেরিট ছিল বলে এগুলো কোয়াশ করেছে। এখানে অন্য কোনো কিছু ভাবার কোনো অবকাশ নেই। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবে না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন বাজারে পুরোপুরি স্বস্তি না ফেরা পর্যন্ত সরকার কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বিষয়ে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে রমজানের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে উল্লেখ করে বাজারে স্বস্তি আসবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।